আসসালামু আলাইকুম। আজকে আমরা করব হচ্ছে ষষ্ঠ শ্রেণীর গণিত বইয়ের তথ্য উপত্য অধ্যায়। এই অধ্যায়টা থেকে তোমরা অর্ধবার্ষিক বার্ষিক পরীক্ষায় প্রায় 25 থেকে 29 মার্ক কমন পাবে। অর্থাৎ এই অধ্যায় থেকে দুইটা সৃজনশীল অবশ্যই থাকে, তারপর এমসিকিউ থাকবে তোমাদের 3টা থেকে 4টা, মিনিমাম 3টা। তারপর এখন যে সংক্ষিপ্ত প্রশ্ন এসকিউ বা শর্ট কোশ্চেন এটা থাকবে তোমার কমপক্ষে 2টা, তাহলে প্রায় দাঁড়ায় 25 থেকে 29 মার্ক। এখন আমরা যে আজকে ক্লাসটা নিব, এই ক্লাসটা হচ্ছে তোমার তথ্য বা উপপাদ্য দেওয়া থাকবে, যেটা ওই উপপাদ্য থেকে তোমার গড়, প্রচুরক, মধ্যক নির্ণয় করতে হবে। আমরা একটা অঙ্ক থেকেই গড়, মধ্যক, প্রচুরক তিনটে নির্ণয় করব। আজকে প্রথম কাজ হচ্ছে আমাদের গড় নির্ণয়। গড় নির্ণয়ের জন্য আমাদের কি করা লাগবে? গড়টা আমরা ক্লাস 5 এ যেটা করছি, ক্লাস 6 এর ঠিক একই জিনিসটা। আমি প্রথমে সূত্র লিখে দিয়েছি, গড় সমান গড় সমান রাশিগুলোর যোগফল। যোগফল ভাগ রাশির সংখ্যা। এটা আমরা শিখছি ক্লাস 5। এখন যদি আমাদের রাশি না বলে, যদি বলে যে এখানে উপাত্ত দেওয়া আছে, কিছু উপাত্ত দেওয়া আছে, কিছু নাম্বারের যোগফল, প্রাপ্ত নাম্বার, প্রাপ্ত ওজনের, তখন আমরা লিখবো কি? তাহলে তখন এই রাশির জায়গায় আমরা লিখবো বয়সের যোগফল, নাম্বারের যোগফল ইত্যাদি, যখন যেটা থাকে ওইটা লিখবো। আর রাশির সংখ্যার জায়গা হবে বয়সের সংখ্যা কয়টা আছে এই জিনিসটা বোঝায়, বয়স সংখ্যা বা নাম্বারের সংখ্যা কয়টা আছে এটা। তাহলে শুরু করলাম আমরা উত্তর। এটা অবশ্য মুখস্থ থাকা লাগবে, নাহলে আপনি অঙ্ক পারবেন না। তাহলে আমরা শুরু করি উত্তর। আমাদের ফার্স্ট এটা বলা আছে যে এই যে যে সংখ্যাগুলো দেওয়া আছে এগুলো গড় নির্ণয় করতে হবে। তাহলে আমাদের প্রথম কাজ হবে সংখ্যাগুলোর যোগফল। প্রথম সংখ্যাগুলোর যোগফল। তাহলে সংখ্যাগুলোর যোগফল কত কত হয় দেখো, 7 যোগ 12 যোগ 19 যোগ 8 যোগ 14 যোগ 17 যোগ 20, বাদ বাকিটা নিচে লিখলাম, যোগ 7 যোগ 9 যোগ 13 যোগ 8 যোগ 7 যোগ 11। ব্র্যাকেটে বন্ধ করে রাখবা, এবার এগুলো যোগ করবা। ঠিক আছে, আমরা তাহলে এখন যোগটা করি আগে। আমাদের যোগফলটা আসে 152। তাহলে দেখো আমরা সূত্রের সাথে একটু মিলে আমাদের সংখ্যাগুলো বা রাশিগুলো, এখানে রাশি লিখছি, তোমার যখন সংখ্যা বলবে সংখ্যা লেখা লাগবে, এখানে সংখ্যাগুলোর যোগফল, নাম্বার বললে নাম্বারের যোগফল বা সমষ্টি। আমরা এখন সংখ্যা যেহেতু আছে সংখ্যা লিখলাম, সংখ্যাগুলোর যোগফল বের করলাম। আমাদের দেখতে হবে সংখ্যা কয়টা। সংখ্যা আছে কয়টা আমরা গুনে দেখি। এখানে 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 সংখ্যা আছে আমাদের 13টা। তাহলে আমাদের কি গড় নির্ণয়টা সহজ হয়ে গেল না? সুতরাং গড় সমান সমান, যেহেতু আমরা সূত্রটা পারি, এখানে লেখা আছে, আর সূত্রটা লিখলাম না। যদি তাদের মুখস্থ থাকে সূত্রটা, তাহলে এখানে লেখার দরকার নেই। শুধু সমষ্টি কত হয়ে গেছে 152 ভাগ আমাদের রাশির সংখ্যা বা এখানে সংখ্যা যত আছে, সংখ্যা আছে কয়টা? 13টা। এই দুইটা ভাগ করলে আপনার শেষ অঙ্ক। আমাদের আসছে হচ্ছে 11.69। এখন দেখেন আরেকটা জিনিস এখানে বোঝার আছে, যদি গড় নির্ণয়ের সময় দশমিকের পরে কোনো মান থাকে তখন আমাদের লেখা লাগবে প্রায়। যদি এখানে আমাদের আসলে এখন 12 বা 13, তখন আমাদের প্রায় লেখার দরকার নাই, শুধু আমরা 11 শুধু 12 হইলে 12 লিখে দেবে এটা। কিন্তু যখন 11.69 বা দশমিকের পর সামথিং কিছু থাকবে তখন আমাদের অবশ্যই প্রায় লেখা লাগবে। এটাই হচ্ছে আমাদের উত্তর। বুঝা গেল তো? আরেকবার বলি,
প্রথমত আমাদের জানা লাগবে সূত্রটা, গড় সমান রাশিগুলোর যোগফল বা রাশির সংখ্যা। এখন এখানে রাশির জায়গায় থাকতে পারে আপনার প্রাপ্ত নাম্বারের যোগফল বা প্রাপ্ত বয়সের যোগফল ইত্যাদি, যে যখন যেটা থাকে ওইটার সূত্র অনুযায়ী ওইটা লিখবেন। ওইখানে কিটা হবে, যেহেতু আমাদের এই সংখ্যাগুলো দেওয়া আছে, বলা নাই যে কিসের সংখ্যা এটা, তাই আমরা এখন কি করলাম, শুধু সংখ্যাগুলোর যোগফল বাইর করার পর আমরা পাইছি 152। এখন আমাদের দেখতে হবে এবার সংখ্যা কয়টা আছে। সংখ্যা আছে আমাদের 13টা। লিখলাম সংখ্যা, আমরা জানি কি এবার গড়, সুতরাং গড় সমান রাশিগুলোর যোগফল বা রাশিগুলোর সংখ্যা। ঠিক আছে, বসাইলাম। বসানোর পর ক্যালকুলেটরের সাহায্যে ভাগ করবেন, যেটা সেটাই। বুঝা গেল তো? এইটা আমাদের আসবে সিকিউ এর খ নাম্বার, মোস্ট ইম্পর্টেন্ট, সিকিউ এর খ। আর খতে যেটা সেটাতে 4 নাম্বার। তাহলে এখান থেকে এইটা আসার সম্ভাবনা প্রায় 90%, গড় আসারটা 90%। তাহলে এটা অবশ্যই ভালো করে করা লাগবে, ভালো করে বাসায় প্র্যাকটিস করা লাগবে। একই অঙ্ক, সবগুলো অঙ্ক, এর বাইরে কোনো অঙ্ক নেই। সে বা এর আগের ভিডিওতে আমরা করছিলাম কি গড় নির্ণয়। আজকে ঠিক একই অঙ্ক থেকে আমরা করব, আমাদের গত ক্লাসে শেষ হয়েছে গড় নির্ণয়। এবার আমরা করব প্রচুরক। প্রচুরক সবচেয়ে সহজ অঙ্ক এটা। প্রচুরক আমাদের জানা লাগবে, প্রচুরক মানে কি? প্রচুরক মানে হচ্ছে আমাদের যে সংখ্যা বেশিবার থাকে, যে সংখ্যা বা অবলিক দিয়ে সত্য লিখে, মাঝে মধ্যে লেখা থাকতে পারে সত্য, সংখ্যা বা সত্য বেশিবার থাকে, এটা জানলে শেষ। প্রচুরক আমাদের একেবারে সহজ, যেটা পরীক্ষায় কম আসে, তাও যেহেতু সিকিউ আছে, সিকিউ এবং খতে এটা আসতে পারে। তাহলে প্রচুরক মানে হলো আমাদের যে সংখ্যাটা সবচেয়ে বেশিবার থাকে, ওই জিনিসটা হচ্ছে আমাদের প্রচুরক। তাহলে এখন ভিডিওতে যে সংখ্যাগুলো দেখে যেতেছে, অর্থাৎ যে সংখ্যা লেখা আছে, যে কেউ দেখে বলতে পারবেন এখানে 7 আছে 3 বার, অর্থাৎ প্রচুরক 7 শেষ হয়ে গেছে এটা। কিন্তু আপনার এটা হচ্ছে আপনার এমসিকিউ তে আসলে আপনি এটা লিখে দিলেন যে কি প্রচুরক কত, প্রচুরক 7 শেষ। কিন্তু যখন আসবে আপনার সিকিউ তে, অর্থাৎ খ নাম্বারের জন্য সিকিউ খতে আসবে, তখন আপনি যদি লিখে দেন প্রচুরক 7, তখন আপনার নাম্বার দিবে না আপনার। এর জন্য আমরা আজকে করব হচ্ছে খতে আসে এরকম করে। খতে যখন আসবে তখন আমরা প্রচুরক কিভাবে নির্ণয় করব, ওই হিসাব আমরা এখন করব। ঠিক আছে, তাহলে আমরা প্রচুরক নির্ণয়টা শুরু করি। প্রথম কাজ হচ্ছে আমাদের সংখ্যাগুলোকে মানের ক্রমানুসারে সাজিয়ে পাই। ক্রমানুসারে সাজানো বলতে কি বুঝে? এই ক্রমাণু বলতে আপনি হয় সাজাতে পারেন কি ছোট থেকে বড় বা বড় থেকে ছোট। তাহলে আমরা শুরু করি। আমাদের যে সংখ্যাগুলো আছে, এখানে আমাদের সংখ্যা আছে 7 একটা আছে, 2টা 3টা আছে, 7। এরপর আছে দেখা যায় 8 আছে, একটা আছে, 2টা আছে, 8 2টা। এরপর আছে আমাদের কত 9 আছে, 9 গেল। এরপর আছে 11 আছে, 12 আছে, 11 12, 11 গেল, 12 গেল, বাদ থাকি কত 13 14 আছে, 13 14, 13 গেল, 14 গেল, আছে কত আর এই পাশে তো শেষ। আর 17 19 20, 17 19 20। দেখি উপর কয়টা আছে, নিচে কয়টা হলো আমাদের 2 4 6 8 10 12 13, আমাদের উপর আছে 13টা। তাহলে প্রচুরক যখন নির্ণয় করতে হবে, তখন আমাদের প্রথম প্রচুরক নির্ণয় করার সময় প্রথম কাজ হবে আমাদের সংখ্যাগুলোকে মানের ক্রমানুসারে সাজানো। ক্রমাণু বলতে আমরা কি বুঝি, অর্থাৎ ছোট থেকে বড়, বড় থেকে ছোট সাজা ফেলবো। এই কাজটা আমাদের মধ্যকের মধ্যে আছে। এবার আমাদের কাজটা যখন সহজ হলো, আমরা এখানে দেখতে পাচ্ছি কি 7 আছে 3 বার, আমরা লিখবো এখানে, লিখবা এখানে 7 আছে 3 বার, কমা দিলাম। এরপর 8 আছে 2 বার, 8 আছে 2 বার। এবার একটা জিনিস খেয়াল করো, এখানে 9 আছে একবার, 11 আছে একবার, 12 আছে একবার, সবগুলো আছে একবার একবার। তাহলে আমরা কি আবার লিখবো
9 আছে একবার, 11 আছে একবার, এটা আছে একবার, এমনি না লিখে আমরা এক লাইনে শেষ করতে পারি বাকি সংখ্যাগুলো। বাকি সংখ্যাগুলো আছে একবার। তাহলে বাকি সংখ্যা বলতে কি বোঝায়? আমরা যেহেতু 7 আর 8 লিখেই ফেলছি, তাহলে বাকি আছে কত আমাদের? 9 থেকে 20 পর্যন্ত যেগুলো আছে এগুলোই তো। তাহলে আমাদের সবগুলো সংখ্যা আসে গেছে না এখানে। প্রথম কাজ হচ্ছে আমাদের কি দেখাবার বলি, প্রচুরকের ক্ষেত্রে সংখ্যাগুলোকে আগে সাজাই নিবা। সাজানো বলতে কি, সাজানো গোছানো আমরা বুঝি তো, সাজানো গোছানো নিলে সবকিছু সুন্দর লাগে, এই জন্য আমরা কি করবো আগে সাজাই ফেলবো। সাজানোর জন্য আমাদের দুইটা ওই আছে, ছোট থেকে বড় সাজাইছি আমরা। এখন কেউ চাইলে মনে করেন না আমি এটা করবো না, আমি কি করবো বড় থেকে ছোট সাজাবো, একই জিনিস, অর্থাৎ উল্টা থেকে আসবে এটা। এবার কাজ হবে আমাদের দেখা লাগবে কোন জিনিসটা দুইবার বা ততোধিক আছে, দুইবার বা তিনবার চারবার থাকবে কিছু অঙ্কে, ওইগুলো আগে করা লাগবে। তাহলে আমরা দেখতেই পাইতেছি এখানে 7 আছে 3বার, লিখলাম 7 আছে 3বার, এরপর 8 আছে 2বার, কিন্তু বাকি সংখ্যাগুলো তো 2বার করে নাই, তাইলে ওইগুলো সবগুলো আছে কি একবার করে, এই জন্য আমরা লিখলাম বাকি সংখ্যাগুলো আছে একবার। এবার আমাদের কাছে সুতরাং নির্ণেয় প্রচুরক 7 শেষ। এটাকে এখন আবার কথা আসতে পারে এখানে, যদি সবগুলো সংখ্যায় যদি একবার থাকে, ধরো আমরা এখন এই অঙ্কটা তো বোঝা গেল এটা শেষ, এটা আসবে আমাদের খতে আসতে পারে, এটা গেল বা এসকিউতে, এটা কিসে কিসে আসবে আমি বলি। খতে আসবে, এটা খতে আসলে 4, এসকিউতে আসলে 2, এমসিকিউতে আসলে 1। এখন দেখো সবগুলোর জন্য বলি, যখন এমসিকিউতে আসবে সংখ্যাগুলো দেওয়া আছে, এমসিকিউ তো আর অঙ্কটা করা লাগতেছে না। প্রচুরক মানে আমরা যেহেতু জানি যে সংখ্যাটা বেশি বার থাকে ওইটা, তাহলে এমসিকিউতে যখন আসবে অঙ্কটা আসলো মনে হয়, ধরো আসলো, তাহলে আমরা দেখতে বুঝতেছি 7 আছে 3বার, অর্থাৎ প্রচুরক হবে 7, তাহলে এমসিকিউর জন্য 7 দাগাই দিলে শেষ। কিন্তু যখন এসকিউতে আসবে তখন আমরা একটু করতে পারি, যে এখানে আমরা লিখবো কি এখানে উপত্যকা সমূহের মধ্যে বা সংখ্যাগুলোর মধ্যে 7 আছে 3বার, সুতরাং নির্ণয় প্রচুরক 7। আর যদি সিকিউ অর্থাৎ সৃজনশীলের খতে বা গতে আসে তখন আমাদের এই জিনিসটাই করা লাগবে, তাহলে আপনাকে তো ছাড় দিবে না এত সহজে। আচ্ছা, এটা বুঝা গেল। এবার আমরা আসি, যদি কোনো অঙ্কে ধরো প্রচুরক নেই, তো আমরা এখন একটু সংখ্যা লিখি 7, 8, 9, 12, 24 বা 13। ঠিক আছে, এখন এখান থেকে বললো যে প্রচুরক নির্ণয় করো, তাহলে এখানে দেখো সবগুলো সংখ্যা 7 আছে একবার, 8 আছে একবার, প্রত্যেকটা সংখ্যা একবার আছে, তাহলে কোন সংখ্যা তো দুইবার নাই। তাহলে আমরা জানি কি প্রচুরক মানে হচ্ছে যে সংখ্যা বেশিবার থাকে, যেহেতু এখানে কোন সংখ্যাই একবার বেশি নেই, অর্থাৎ এখানে প্রচুরক নেই, প্রচুরক নেই। যদি কোনো অঙ্কে থাকে যে একবার সাথে সবগুলো সংখ্যা, তাহলে কিন্তু প্রচুরক নেই, মনে রাখতে হবে জিনিসটা। আশা করি অঙ্কটা বোঝা গেছে। এরপরে আমাদের আসবে মধ্যক। আমরা গত দুইটা ক্লাস বা ভিডিও বলেন যেটাই, যেহেতু এগুলো এক ভিডিওতে দেব, তখন থাকবে, তখন দেখবেন আমরা গত ভিডিওতে অর্থাৎ গত ক্লাসে করেছিলাম আমরা গড় এবং প্রচুরক। আজকে আমাদের টপিক হচ্ছে মধ্যক। এটা হচ্ছে প্রায় 95% ইম্পর্টেন্ট, সিকিউর খতে আসবে আপনার। দেখেন পরীক্ষার পরে মিলে নেবেন এটা মধ্যক। এবার আসি মধ্যক। মধ্যক বলতে আমরা কি বুঝাই? মাঝখান। যে কোনো আমরা এটা আঁকলাম, মনে করেন এটা আমরা যদি বলি এটার মাঝখান কোনটা, মাঝখান কোনটা, মাঝখান কি হয় তাহলে দেখো এই দিক থেকে আসলে 1, 2, 3, 4, 5টা ঘর হচ্ছে, তাহলে এখান থেকে 2টা ঘর বাদ দিলাম, এখানে 2টা ঘর দিলাম, মাঝখান এটা, মিডল এটা, শেষ। বুঝা গেল? এটা মাঝখানে এটা হয়ে যাবে। কিন্তু অঙ্কের ক্ষেত্রে কি হয় দেখো, মধ্যক নির্ণয়। মধ্যক নির্ণয় বলতে কি মাঝখানেরটা, মধ্যক মানে মাঝখান, এটা মনে রাখতে হবে। আর মাঝখান বলতে কি অঙ্কের মধ্যে তো আমার গড় দিবে না, আর কিছু দিবে না, সংখ্যা বলবে, সংখ্যার মাঝখানেরটা কত। যেহেতু আমরা প্রথম দেখবো হচ্ছে এসকিউর জন্য, এসকিউতে যেগুলো আসে দিল 7, 9, 10, 7, 5, যদি এরকম থাকে এখান থেকে বলো যে মধ্যক নির্ণয় করো, তাহলে আমরা কি করবো?
আমরা একটু আগে ক্লাস করছিলাম, মনে আছে? প্রচুর সংখ্যাগুলো সাজিয়ে নিতে হয়, তাহলে এখানে সাজানো, সাজিয়ে পাই। অনেকে বলবে কি সাজিয়ে পাই, সংখ্যা সাজিয়ে পাই। সাজাইলে কি আছে দেখো, 5 7 7 9 10। এবার আমরা দেখো যদি এসকিউ আছে আমরা সহজে দেখতে পাচ্ছি কি মাঝখানে আছে এটা, সুতরাং মধ্যক 7 বুঝা গেল তো, 7 হইল। এখন যদি এটা থেকে আবার আসে, যদি এখানে সংখ্যা এরকম থাকতো 5 7 7, মনে করো তো আছে এখানে 8 আছে 9 আছে 10। দেখো এখানে যখন বিজোড় থাকে তখন আমরা বুঝে গেলাম যে এই যে মাঝখানে যেটা আছে এটাই মধ্যক হবে, ঠিক আছে? কিন্তু এখন দেখো এখানে আছে জোড় সংখ্যা, তাহলে তো মধ্যক হইতে হইলে দুইটাই মধ্যক হয়। হ্যাঁ, এই দুইটাই মধ্যক, কিন্তু দুইটা তো মধ্যক লেখা যাবে না। এই জন্য মধ্যক নির্ণয় করার জন্য যখন জোড় হবে, জোড় হলে মাঝখানে যে দুইটা থাকবে এই দুইটা যোগ করবে, 7 যোগ 8 ভাগ 2, এটা কত? 15। 15 কে 2 দ্বারা ভাগ করলে কত? 7.5। এটা হচ্ছে মধ্যক তখন। তাহলে আমরা এই জিনিসটা যেটা এসকিউতে আসবে, এসকিউ বলতে কি সংক্ষিপ্ত প্রশ্নের মধ্যে ফার্স্টের সংখ্যা দিলে এখানে ফার্স্টের সংখ্যা তো আছে, সাজায় লিখতে হবে, এটা আবার মাথায় রাখতে হবে। কেউ যদি এখানে বলে যে এখানে মাঝখানে তো আছে 10, 10 হবে মধ্যক, এটা না, কিন্তু প্রথমে সংখ্যা সাজায় নিতে হবে। সাজায় নেওয়ার পর আমরা দেখলাম যে এভাবে সাজাইলাম 5 7 7 9 10। তাহলে আমরা দেখতে পাচ্ছি এখানে মাঝখানে আছে 7, তাহলে আমাদের মধ্যক হবে 7। মধ্যখানেরটা বিজোড় হলে, এটা হচ্ছে বিজোড়ের ক্ষেত্রে, বিজোড় বিজোড়। কিন্তু এখন দেখা হবে আমাদের আসলে জোড়, জোড় সংখ্যা দেওয়া আছে এখানে 8টা, এই যে 8টা না 6টা সংখ্যা দেওয়া আছে। তাহলে আমরা যদি দুইটা মাঝখান ধরতে যাই, এটা এই দুইটাই একসাথে মাঝখান পড়ে 7 এবং 8, তখন আমরা কি করব? তখন কি করব, মাঝখানে যে দুইটা থাকে মাঝখানে দুইটা যোগ করব, যোগ করে 2 দিবা। এটা হচ্ছে আমাদের এসকিউ এর জন্য, এসকিউ 2 নম্বরের জন্য এগুলো আসবে, বা এমসিকিউ তে আসতে পারে। এমসিকিউ তে আসলে এটা সম্ভাবনা বেশি, তাহলে আসলে এটা, তাহলে এটা হলো কি আমাদের এসকিউ এবং এমসিকিউ এর জন্য মধ্যক নির্ণয়। এবার আমরা যেটা করব সেটা হচ্ছে যখন আমাদের খ নাম্বার প্রশ্নের জন্য আসবে, তখন যদি সি কিউ খতে আসে মধ্যক, সি কিউ এর খ অথবা গ, ঠিক আছে? তাহলে আমরা এখন শুরু করি। এই অঙ্কটাই মনে করো আমাদের দেওয়া আছে, এই সংখ্যা বা উপাত্তগুলোর মধ্যক নির্ণয় করো, ঠিক আছে? মধ্যক নির্ণয়ের জন্য প্রথম কাজ হবে আমাদের সংখ্যাগুলো কে সাজিয়ে পাই। এই সাজানো বা মানের ক্রম অনুসরণ, মধ্যকের সময় আমরা ঠিক একই কাজ, মধ্যক বলতেছি, প্রযোজকের সময় ঠিক একই কাজ করছি, সংখ্যাগুলোকে সাজিয়ে পাই, মানের ক্রম অনুসারে সাজিয়ে পাই। তাহলে আমরা সাজাই, যেটা আছে এটা সংখ্যাগুলো সাজাইলাম। 7 3টা ছিল আমাদের, 8 2টা ছিল, তারপর হচ্ছে 9 10, 9 ছিল, 10 কি ছিল? 9, আচ্ছা না এখানে 11 12 13 14, তারপর হচ্ছে 17 19 20। তাহলে কত হলো? 2 4 6 7 8 9 10 11 12 13, ঠিক আছে? তাহলে আমাদের এতটুকু কাজ শেষ। সাজাইলাম। প্রথম কাজ হচ্ছে আমাদের 1 নাম্বার কাজ, এটা লিখে রাখো যদি 1 নাম্বার কাজ হচ্ছে সাজানো। এবার দেখতে হবে আমাদের জোড় না বিজোড়। একটু আমরা অঙ্ক করছিলাম, মনে আছে? যদি জোড় হয় মাঝখানেরটা, উপাত্তগুলো দেখতে হবে। তাহলে সংখ্যাগুলো বিজোড়, বিজোড়। তাহলে n সমান আমরা লিখবো কি বিজোড়। এখানে কয়টা সংখ্যা আছে? 13টা আছে মনে হয়। প্রথম কাজ হচ্ছে আমাদের কি সংখ্যাগুলো সাজিয়ে লেখা, অর্থাৎ মানের ক্রম অনুসারে সাজাবো, যেটা আমরা সাজাইলাম এখানে, ঠিক আছে? এরপর আমাদের দেখতে হবে সংখ্যাগুলো জোড় না বিজোড়। আমরা সংখ্যাগুলো হিসাব করবো। সংখ্যাগুলো বিজোড়, বিজোড় জন্য কি বুঝলাম, এগুলো হিসাব করো। গণে দেখো এখানে 13টা হয়। সংখ্যাগুলো বিজোড়, এখানে n দিয়েছে, এখন অনেক কিছু। n মানে কি? n মানে হচ্ছে নাম্বার, n u m p a নাম্বার, ঠিক আছে? যদি বিজোড়, তাহলে বিজোড় হয়। বিজোড় হলে আমাদের একটা সূত্র আছে, তাহলে যখন আমরা এখানে বুঝে গেলাম এটা বিজোড়, সুতরাং আমরা লিখবো মধ্যক। মধ্যক সমান সমান, এখানে সূত্রটা লেখা জরুরি, n ভাগ
2তম সরি এখানে একটা ভুল হয়েছে n যোগ 1 ভাগ 2তম পদ। তাহলে দেখো আমাদের n ভাগ 2তম, এখানে n সমান আমরা লিখছি কত 13 যোগ 1 ভাগ 2তম পদ। তাহলে আমাদের কত হয় 13 13 যোগ 1 14 ভাগ 2, অর্থাৎ এখানে 7তম পদ। এটা একবার বলি, যদি আমাদের এইখানে দেখো সংখ্যাগুলো সাজানো বোঝা গেছে, আশা করি এটাতে কারো ঝামেলা নাই। এরপর সংখ্যাগুলো আমরা হিসাব করে দেখবো বা গুণে দেখবো কয়টা হয়েছে। আমরা দেখতেছি এগুলো 13টা হয়েছে বিজোড়, এই জন্য আমরা n সমান লিখে রাখবো n সমান 13। কেন লিখে রাখছি আবার বলতেছি, n সমান 13 লিখে রাখবো। এখন যেহেতু আমরা বিজোড় করছি, আমাদের এখানে মধ্যকের সূত্র আছে দুইটার মধ্যে আমরা যখন বিজোড় হয় তখন এই সূত্রটা দিব। এখন বিজোড় কিভাবে বুঝবো, আবার কার প্রশ্ন আসতে পারে, এই জন্য এখানে লিখে দিলাম বিজোড়, সংখ্যাগুলো বিজোড়, এই জন্য n সমান 13। তখন মধ্যক লিখবো, মধ্যকে যখন বিজোড় তখন এই সূত্রটা লাগবে n যোগ 1 ভাগ 2তম পদ, n যোগ 1 ভাগ 2তম পদ, এটা মনে রাখা লাগবে অবশ্যই। এখানে n এর জায়গায় আমরা কত লিখছিলাম 13, এই n এর মানটা এখানে বসাইলাম 13 যোগ 1 দিলাম ভাগ 2তম পদ। তাহলে 13 আর 1 যোগ করলে 14, উপরে 14 হয় নিচে হয় 2, 14 কে 2 দ্বারা ভাগ করলে হয় 7, তাহলে হবে 7তম পদ। কিন্তু এখানে তো শেষ না, আমাদের মধ্যক সময় আমরা ধরে নিলাম কি 7তম পদ বা সপ্তম পদ এটা। সুতরাং এবার আমাদের কাজ শেষ। সুতরাং মধ্যক 7তম পদ সমান সমান, এখন দেখা লাগবে আমাদের 7তম পদ কোনটা। দেখো এখানে 1 2 3 4 5 6 7, অর্থাৎ আমরা সপ্তম পদ বা 7তম পদ হচ্ছে 11। এইটা হচ্ছে আমাদের উত্তর। দেখো আরেকবার রিভিশন দিয়ে এটা বলি, প্রথমে আমাদের দেওয়া থাকবে এরকম প্রশ্ন এলোমেলো সংখ্যাগুলো দেওয়া থাকবে, কখনো তোমাদের সংখ্যাগুলো সাজাই দেওয়া থাকবে না, তোমরা এগুলো সাজাই নিতে হবে। এটা দেওয়া থাকবে তোমাদের সংখ্যাগুলো দেওয়া আছে, বলবে যে মধ্যক নির্ণয় করো, ঠিক আছে, ভালো কথা। প্রথম কাজ হবে আমাদের সংখ্যাগুলোকে সাজিয়ে পাই। সাজানো বলতে কি বড় থেকে ছোট বা বড় থেকে ছোট বা ছোট থেকে বড়, যেটাই সাজাই একটা সাজাইলে হচ্ছে আমাদের সাজানো গেল আমাদের এখানে। এরপর 2 নম্বর কাজ হচ্ছে আমাদের দেখা লাগবে সংখ্যাগুলো হিসাব করা লাগবে, গুণে দেখা লাগবে কয়টা হয়েছে এখানে, জোড় না বিজোড়। এইটা হচ্ছে আমাদের এই মধ্যকে ঝামেলা, সংখ্যাগুলো বিজোড়। n সমান আমাদের আসলে কত 13, কারণ এখানে সংখ্যাগুলো আমরা হিসাব করে দেখলাম 13টা আছে, অর্থাৎ সংখ্যাগুলো বিজোড়। এরপর আমাদের যদি বিজোড় হয়, আমাদের সূত্র হচ্ছে এটা হচ্ছে 3 নম্বর কাজ, লিখে রাখবে এরপর পাশে। মধ্যক সমান n যোগ 1 ভাগ 2তম পদ। তম পদটা অবশ্যই লেখা লাগবে, নাহলে তোমাদের অঙ্ক ভুল হবে 100% গ্যারান্টি। যখন আমাদের বিজোড় দেখছি তখন আমাদের সূত্র হবে কোনটা, n যোগ 1 ভাগ 2তম পদ, ঠিক আছে। এবার n এর মান আমরা এখানে লিখে রাখছিলাম 13, 13 যোগ 1 ভাগ 2, অর্থাৎ এখান থেকে আসে 7তম পদ, ঠিক আছে। কিন্তু এখানে কাজ শেষ না, অনেকে 90% এখানে ভুল করে, 90% দেখো পরীক্ষা ভুল হবে তোমাদেরও। এখানে অনেকে কি মনে করে এখানে উত্তর করছে, এখানে উত্তর শেষ, কিন্তু এটা না। আমাদের বাইরে থেকে কি সপ্তমতম পদ কোনটা আমাদের দেখা লাগবে, সুতরাং দিয়ে লিখবা সুতরাং সপ্তমতম পদ। এখানে হিসাব করে দেখবা 7 নম্বরে কোন পদটা আছে, ওইটা হচ্ছে আমাদের মধ্যক। এটা হচ্ছে আমাদের মধ্যকটা হচ্ছে বিজোড়ের ক্ষেত্রে। এরপর আমাদের একটা আছে জোড়ের ক্ষেত্রে হইলে, জোড়ের ক্ষেত্রে হইলে একই নিয়ম। দেখো এখানে দেখাই দিই, জোড়েরটা ভালো করে বুঝতে লাগবে। দেখো এখানে আমরা মনে করো এখন জোড় বানানোর জন্য আমরা এখানে দিলাম একটা 12 দিলাম, তাহলে আমাদের সাজাইলে হবে 10 11, এখানে হবে 12। তাহলে এবার দেখো সেম একই কাজ, প্রথমে আমরা কি করব, সংখ্যাগুলোকে সাজাবো। সাজানোটা একই জিনিস, আগে যেভাবে সাজাচ্ছি এখন ওইভাবে সাজাবো। সাজালাম সংখ্যাগুলো, এবার আমরা দেখবো সংখ্যাগুলো তাহলে হিসাব করে আমরা দেখবো সংখ্যাগুলো জোড় দেখবা, যেহেতু আগে বিজোড় হয়েছে এখন আমরা একটা বাড়াচ্ছি জোড়, কমা দিয়ে লিখবা n সমান সমান জোড়, গণফল এটা হচ্ছে 14টা, ঠিক আছে। এই কাজটা হচ্ছে 2 নম্বর কাজ, এটা 1 নাম্বার সাজানো। 2 নাম্বার হচ্ছে হিসাব করে দেখা সংখ্যাগুলো জোড় না বিজোড়। এবার যেহেতু জোড়, আমাদের মধ্যকের সূত্র মধ্যক সমান সমান জোড় মানে ঝামেলা, এই ঝামেলাটা দৈর্ঘ্যের যাতে মনে রাখবা, জোড় মানে ঝামেলা। এই অঙ্কটা ভালো করে মাথায় ঢুকাইতে হবে। দেখো এই অঙ্কের জন্য সূত্রটা একটু বড়, প্রথমে লিখবা n ভাগ 2তম পদ
পদ যোগ n ভাগ 2 যোগ 1 তম পদ ভাগ 2। ঠিক আছে, এই সূত্রটা একটু মনে রাখা লাগবে। এটা আমরা একটু আগে কাজ করছি, এটা n ভাগ 2 যোগ 1 তম পদ। এখন কাজ হচ্ছে আমাদের যদি জোড় হয়, এই যে জোড় হইলো, এখন জোড় হইলে আমাদের এই সূত্রটা দেওয়া লাগবে। 3 নাম্বার কাজ হচ্ছে এটা। অঙ্ক 90% শেষ। এটা লিখতে ফেলে 90% কাজ শেষ। আমাদের যদি মধ্য নির্ণয়ের সময় যদি সংখ্যাগুলো জোড় আসে, তখন আমাদের কাজ হবে কি এই সূত্রটা লেখা, n ভাগ 2 তম পদ যোগ n ভাগ 2 যোগ 1 তম পদ। এবার দেখি আমরা বাকি কাজটা করি। n এর মান আমরা পাইলাম কত, 14। তাহলে 14 ভাগ 2 তম পদ যোগ, তাহলে এখানে হবে 14 ভাগ 2 যোগ 1 তম পদ। তারপর নিচে পুরোটা নিচে আছে ভাগ 2। এবার দেখো 14 কে 2 দ্বারা ভাগ করলে কত হয়, 7 তম পদ যোগ, এখানে 14 ভাগ 2 হয় কত, 7 হয়ে গেলে এটার মধ্যে 7 হবে, যোগ 1, তাহলে এখানে হবে 8 তম পদ ভাগ 2। এইবার মনে করো আমাদের কাজটা শেষ। এবার আমাদের দেখা লাগবে সপ্তমতম পদ কত। সপ্তমতম পদ আমাদের হচ্ছে 11। তাহলে এই সপ্তমতম পদের জায়গায় আমরা লিখবো 11 যোগ আমাদের অষ্টমতম পদ হচ্ছে 12। এইটা একটা মিনিট, এই যে এখন আমরা সপ্তম আর অষ্টম এটা কিভাবে বুঝলাম, সপ্তমতম পদ কোনটা, এখানে করবে 1 2 3 4 5 6 7, তার সপ্তমতম পদ কত, 11। অষ্টমতম পদ আমাদের 12, এখান থেকে আসছে 11 আর 12 এটা। তাহলে এবার আমরা কাজ শেষ। আমাদের কাজ শেষ, আমাদের এই দুটো যোগ করা, করলে কত হয়, 23 ভাগ 2 ভাগ করলে কত হয়, 11.5। এটা হচ্ছে আমাদের উত্তর। দেখো এটা আমাদের কোন সময় লাগবে, যখন সিকিউ এর খ বা গ তে আসলে তখন আমাদের এই কাজটা করা লাগবে। আর এটা 95% সম্ভাবনা এটা খ বা গ তে আসবে। যদি খ আর গ তে আসে তখন এইভাবে করবো। যদি আমরা একটু আগে এর প্রথম ভিডিওতে আমরা দেখাইছি, এর একটু আগে আমরা দেখাইছিলাম যে যখন এসকিউ বা সংক্ষিপ্ত যেটা বলে বা আমাদের আসলে এমসিকিউ তখন কিভাবে করে, তখন বলছিলাম তখন এর সংখ্যাগুলো সাজাই, মাঝখানে দুইটা যোগ করি, করলে হয়ে যায়। এখানে কিন্তু একই কাজটা হয়েছে, কিন্তু আপনার যখন এগুলো সিকিউ তে সৃজনশীল আসবে, আপনার 4 নাম্বার তো এমনি দিবে না, তখন আপনার কি করা লাগবে, এইরকম সূত্র সাজাই লিখা লাগবে। বুঝা গেছে তো? এইটা এই পুরো ভিডিওটা দেখলে আপনার গড় মধ্য ফুচুরো কমপ্লিট। আর এখান থেকে আপনার মিনিমাম একেবারে না আসলেও আপনার এখান থেকে প্রায় 12 থেকে 15 মার্কের কাজ হয়ে গেল একটা ভিডিওর মধ্যে। আশা করি ভিডিওটা ভালো করে দেখবেন। ঠিক আছে, আল্লাহ হাফেজ।